আমরা জানি ইতিমধ্যেই ভোটের দামামা বেজে গেছে, সব কটি রাজনৈতিক দল ভোটের ময়দানে নেমে গেছে। ঠিক এই বিষয়টায় আমরা গতকালই আলোচনা করেছি, আজও আলোচনা করব যে নিবিড় সংশোধনী থেকে যাদের নাম বাদ গেল, যারা ভোট দেবার অধিকার হারালেন, তাদের কি হবে। সংখ্যাটা একটু একটু তো নয়, অনেকটাই। প্রথমে ৬০-৬৫ লক্ষ, তারপরে যারা বিবেচনাধীন বলে ধরা হয়েছিল তাদের মধ্য থেকেও যদি আরো ৩০ লক্ষ বাদ হয়ে যায়, তাহলে তো প্রায় ১ কোটির কাছাকাছি মানুষ বাদ হয়ে যাচ্ছে। ভোটার তালিকা থেকে বাদ হয়ে যাওয়া মানে ভোট দেওয়ার অধিকার হারালেন তারা। আমরা বারবার এই বিষয়টা জানতে চাইছি, এদের কি হবে? যে মানুষগুলো ভোটের অধিকার হারালেন তাদের কি হবে, কোথায় যাবেন তারা? এই প্রশ্নের উত্তর কোথাও নেই। এমনকি যে রাজনৈতিক দলগুলো মানুষের প্রতিনিধিত্ব করেন বলে দাবি করছেন, যারা বলেন আমরা মানুষের জন্য লড়ছি, মানুষের কাজ করছি, তারাও বলতে পারছেন না বা তারা এই বিষয়টা সামনেই আনছেন না যে একটা বিপুল অংশের মানুষ বাদ হয়ে গেছে। কিভাবে তারা আবার ফিরে আসবে, আদৌ ফিরে আসতে পারবে কিনা, সেটা নিয়ে তার কারোর কোনো ভাবনা নেই। গতকাল এই বিষয়টার উপরে একটা প্রাথমিক আলোকপাত করেছিলাম। আমরা বলেছিলাম যে যারা ভোটার তালিকা থেকে বাদ পড়ে গেলেন তাদের ফিরে আসা কিন্তু খুব মুশকিল। যে প্রক্রিয়া দেওয়া হয়েছে, যে প্রক্রিয়ার কথা বলা হচ্ছে, সেটা অত্যন্ত জটিল। এমনকি বিচার বিভাগে এ বিষয়ের কোনো সদুত্তর দিতে পারেনি। যে তালিকায় এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে যে অনেক অসঙ্গতি রয়েছে, তৎসত্ত্বেও কিছু মানুষ ভোটার তালিকায় নাম তুলতে পেরেছেন, অসঙ্গতি একেবারে সাদা চোখে দেখা যাচ্ছে, তারপরেও তারা অ্যাপ্রুভড হয়ে গেছেন কিংবা তাদের নাম ভোটার তালিকায় জল করছে। অথচ নামের বানান ভুল কিংবা সাধারণ অসঙ্গতির জন্য অনেকে বাদ পড়ে গেলেন। যে তালিকা অসঙ্গতি থাকা সত্ত্বেও কাউকে রেখে দেয়, আর সেই তালিকা সামান্য অসঙ্গতির জন্য কাউকে বাদ দিয়ে দিতে পারে, এত বড় চরম সিদ্ধান্ত কি করে নেয়? আইনের দৃষ্টিভঙ্গিতে এটা কি করে মান্যতা পায়, সেই বিষয়টা আমাদের ভাবাচ্ছে। আমি এই বিষয়ের উপরে আবারও আজ আলোকপাত করব। এই মুহূর্তে আলোচনার জন্য যাদের আমি আমন্ত্রণ জানিয়েছি, প্রথমেই তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে ঠিক এই মুহূর্তে রয়েছেন এডিআর এর অন্যতম সদস্য সমাজকর্মী ডক্টর উজ্জয়িনী হালিম এবং আলতাব আহমেদ, সাধারণ সম্পাদক এপিডিআর। আপনাদের দুজনকেই আমার এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। আমি আলতাবের কাছে প্রথম আসবো। আলতাব, আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনারা সংগঠনগতভাবে প্রথম থেকে এটা বলে আসছিলেন যে এসআইআর প্রক্রিয়াটা ভুল, এসআইআর প্রক্রিয়াটা বাতিল করবার জন্য দাবি জানাতে হবে সাধারণ নাগরিককে। সাধারণ নাগরিক যদি এই দাবিতে পথে না নামে, এসআইআর প্রক্রিয়া যদি চলতে থাকে, এটা যদি হয়, তাহলে একটা বড় অংশের মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়বে। এখন দেখা যাচ্ছে বাদ পড়েছে, কিন্তু তৎসত্ত্বেও আলোড়ন বা চর্চা কি সেভাবে আছে? বিশেষ করে রাজনৈতিক দলগুলো যারা সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করেন বলে দাবি করে, তারা কি সত্যি এই বিষয়টা নিয়ে খুব ভাবছে? কোথাও তো প্রশ্নটা নেই, কোথাও তো ওই তথাকথিত, আমি গতকালই বলছিলাম যে তথাকথিত মূল ধারার মিডিয়ায় এই বিষয়টা আসছেই না। অনেকেই বলছেন যে যারা বিবেচনাধীন ছিল তাদের মধ্যে অনেকটাই মীমাংসা হয়ে গেছে, বেশিটাই মীমাংসা হয়ে গেছে, নিষ্পত্তি হয়ে গেছে। এই নিষ্পত্তি হয়ে যাওয়া মানেও কিন্তু যে সবাই ভোটার তালিকায় নাম তুলতে পারলেন এমনটা নয়। এই নিষ্পত্তি হয়ে যাওয়া মানেই বিচারকদের একটা অংশ মনে করছে যে এদের ভোট দেওয়ার অধিকার নেই, অর্থাৎ এখানেও অনেকে বাদ পড়ে যাবেন। আগে বাদ ছিল, তারপরে বাদ পড়বেন। এই বাদ পড়া মানুষগুলোর ভবিষ্যৎ কি? কোথায় যাবেন এরা? কি হবে তারা? এরা কি আগামী দিনে রাষ্ট্রহীন নাগরিক হিসেবে থেকে যাবে? এসআইআর এই যে বিষয়টা, এটা কিন্তু আমাদের যে ভোটাধিকার আইন, সেই আইনের কোথাও নেই। আইআর এর কথা বলা আছে, কিন্তু এসআইআর, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এই কথাটা নেই। এইটা বুঝে নিতে হবে এবং এটা বুঝতে হবে যে এসআই মানে 2019-এর যে এনআরসিটা হলো না, তার এনআরসির জন্য এনপিআর করতে গেছিল এবং সারা দেশে যে বিক্ষোভ, সেই বিক্ষোভের ফলে বাধ্য হয়ে কেন্দ্রীয় সরকার এটাকে আপাতত স্থগিত রেখেছিল। তখনকার মতো স্থগিত রেখেছে।
স্থগিত রেখেছিল এবং তারপরেই লকডাউন আমরা জানি যে তারপরেই যখন আন্দোলন চলছে সেই সময় লকডাউন ঘোষণা করা হয়। ফলে শাসকরা, দিল্লির শাসকদের একটা অভিসন্ধি ছিল যে এইটাকে কিভাবে কিভাবে এটাকে কার্যকরী করা যায় এনআরসিটা, এবং তাই এসআইআর প্রকল্পটা আনলে এবং তারা ভোটের প্রক্রিয়ার সঙ্গে এসআইআরটাকে জুড়ে দিলেন। এবং এইটা বুঝতে হবে যে আরএসএস এর 100 বছর পূর্ণ হয়েছে এবং আরএসএস প্রথম থেকে এই যে সার্বজনীন ভোটাধিকার, মহিলাদের ভোটাধিকার, এইটার কিন্তু বিরুদ্ধে ছিল সেই 51-52 সাল থেকেই, মানে তার আগে থেকেই, যখন সার্বজনীন ভোটাধিকার আমাদের সংবিধান প্রণেতারা দেন তখন থেকেই তারা বিরোধ করছিলেন। এবং আরএসএস এর এই গোপন এজেন্ডা ছিল যে মুসলমান, দলিত, হিন্দু এবং বিশেষ করে মহিলা, এদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা, এটা তাদের গোপন এজেন্ডা। এর সঙ্গে আরেকটা মিশেছে যে এই যে কর্পোরেটরা ভারতবর্ষে, হ্যাঁ আলতাফ শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে এবার শোনা যাচ্ছে, মাঝে একটু বন্ধ করে যে কর্পোরেটরা ভারতবর্ষের জল, জঙ্গল, জমিগুলোকে জলের দরে কিনে নিচ্ছে এবং খনি নির্মাণ করছে নতুন নতুন জায়গায়। এর জন্য সস্তার শ্রমিক দরকার, সেই সস্তার শ্রমিক পাবে কোথায়? এই দুটো প্রকল্পকে সামনে রেখেই এসআইআরটাকে সামনে আনা হয়। এবং আজকে একটা প্রথম দফার 28শে ফেব্রুয়ারির পর একটা তালিকা বেরোনোর কথা, আজ বিকেল 4টের সময়। কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ এবং প্রশাসন তারা সতর্কীকরণ করে যে কালকে ঈদ, মুসলমানদের একটা বড় উৎসব ঈদ, এই ঈদের আগের দিন যদি এই 40% মানুষ, 23 লাখের 40% মানুষ বাদ চলে যায়, অবস্থাটা কিন্তু স্বাভাবিক থাকবে না, আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকবে না। ফলে এইটা কিন্তু পেঁচিয়ে দেওয়া হয়েছে, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। তো তুমি যে প্রশ্নটা করলে যে এসআইআর প্রকল্পটা হলো কিন্তু মানুষের কোনো সাড়া নেই, যারা বাদ গেলেন, বিচারাধীন রইলেন, ডিলিটেড হলেন, তাদের দিক দিয়ে সত্যি কোনো সাড়া নেই। আমরা এসআইআর এর প্রথম দিন থেকে, এসআইআর ঘোষণার আগে থেকেই আমরা রাস্তায় নেমেছি, গুটি কয়েক সংগঠন আমরা রাস্তায় নেমেছি, কিন্তু আস্তে আস্তে সেটা কিন্তু প্রচারে এসছে। কিন্তু এটা সত্যি যে সাধারণ মানুষকে কিন্তু সাধারণ মানুষের মনে আমরা দাগ কাটতে পারিনি। সাধারণ মানুষ, এই যে রাজনৈতিক দলগুলো, শাসক দল থেকে শুরু করে মানে লিবারেশন পর্যন্ত, সিপিআইএম এর লিবারেশন পর্যন্ত, তারা এখনো পর্যন্ত এসআইআর বাতিল এই দাবিটা স্পষ্ট করে বলেনি। এখন মানে আজকের দিনও পর্যন্ত তারা এসআইআর বাতিল, এসআইআরটা একটা অসাংবিধানিক, একটা অগণতান্ত্রিক প্রক্রিয়া এবং দেশের মানুষকে দেশী নাগরিক তৈরি করার যে একটা প্রকল্প, এইটা তারা কেউ বলেনি। কেন বলেনি? আসলে এর সঙ্গে কর্পোরেটের স্বার্থ জড়িত আছে। আজকের যারা বিরোধী এই রাজ্যে, আগামীকালকে তারা শাসকের আসন আসতে পারে, ফলে তারা কর্পোরেটদেরকে চটাবে না। তারা কর্পোরেটদের, আমরা দেখেছি যে কর্পোরেটদের থেকে গত লোকসভা নির্বাচনের আগে হাজার হাজার কোটি টাকা সমস্ত রাজনৈতিক দল তারা টাকা নিয়েছে নির্বাচন বৈতরণী পার হওয়ার জন্য, কর্পোরেটদের দিয়েওছে। এবং যারা নেয়নি তারাও কিন্তু কর্পোরেটদের সঙ্গে কোনো না কোনো ভাবে যুক্ত, যারা আগামী দিনে শাসন ক্ষমতায় আসতে পারে। ফলে এই রাজনৈতিক দলগুলো
এক আজকের দিনও পর্যন্ত এসআইআর এনআরসি বাতিল এটা বলেনি। এবং যারা পার্লামেন্টে প্রথম দিন এসআইআর ঘোষণার প্রথম দিনে পার্লামেন্টে যারা ওয়াকআউট করেছিলেন তারাও কিন্তু রাস্তায় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তারা এসআইআর বাতিল করার দাবিতে তারা রাস্তায় নামে, পরন্তু তারা বুথ করেছে, প্রতি বুথে বুথে তারা সহায়তা কেন্দ্র করেছে এবং যার ফলে এসআইআর প্রক্রিয়াটা এইভাবে স্মুথলি চলে যেতে চালিয়ে যেতে পেরেছে। ওই জন্য আপনি শুনলেন যে আলতাফ একটা ব্যাখ্যা দিলেন, একেবারে পরিষ্কার ব্যাখ্যা হচ্ছে প্রথম থেকেই এপিডিআর এর অবস্থান কিন্তু প্রথম থেকেই ছিল যে এসআইআরটা একেবারে অসাংবিধানিক, সবারই উচিত এটার বিরুদ্ধে, কিন্তু আইনি সহায়তা তো তেমন পাওয়া যায়নি। মানে আইন বিচার বিভাগ, এটা যে সুপ্রিম কোর্ট আমাদের সর্বোচ্চ ন্যায়ালয় বলছে এসআইআর হোক, বা থামায়নি কোনোভাবে। তার রাজনৈতিক দলগুলো যারা এই আইনি বাধ্যবাধকতার মধ্যে রয়েছে তাদের পক্ষে সম্ভব ছিল এটাকে আটকানো? মানে মানুষের কাছে একটা বার্তা চলে গেল যে তালিকা শুদ্ধ করবার একটা প্রক্রিয়া, কিন্তু শেষ পর্যন্ত তো এটা ঘটনায় যে আসলে যে মানুষগুলো বাদ চলে গেল তারা কি ফিরে আসতে পারবে? ফিরে আসা সম্ভব তাদের? এখনো কিন্তু মানুষ সেটা বুঝতে পারছে না যে একটা বড় অংশে, যেটা আলতাফ বলছেন যে রাষ্ট্রহীন মানুষ তৈরি করবার একটা প্রক্রিয়া চলছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের যে মাদার অর্গানাইজেশন অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস, তারা সবার প্রথম এসআইআর যখন বিহারে নিয়ে আসা হলো তার বিরোধিতা করে মামলা দায়ের করেছিল। ওইভাবে বিরোধিতা না, যেভাবে এসআইআর এবং যে ইন্টেনশন থেকে এসআইআর হচ্ছে তার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায়। এবং তখন এই আর্গুমেন্টেই করা হয়েছিল যে এখতিয়ারটা কি, নির্বাচন কমিশনের এখতিয়ার আছে কিনা যে আমরা ভোটার তালিকা সংশোধনের নাম করে সাধারণ নাগরিকদের নাগরিকত্ব যাচাইটা নির্বাচন কমিশন করতে পারে কিনা। এবং অনেক পুরনো মামলা রেফারেন্স আছে সুপ্রিম কোর্টে যেখানে দেখা গেছে যখন এসআইআর হয়নি, সামারি রিভিশন, ইন্টেন্সিভ রিভিশনের সময়ও নানান সময় বিভিন্ন গোষ্ঠী হয়তো টার্গেটেড হয়েছেন বলে তারা অভিযোগ করেছেন। বিখ্যাত বিখ্যাত কেস রয়েছে যেখানে বিভিন্ন সময় সুপ্রিম কোর্টই বলেছেন যে নির্বাচন কমিশন এটা করতে পারে না। কিন্তু যেটা আপনি বললেন, এই সুপ্রিম কোর্ট আমাদের এইবার অন্তত বিহার থেকে শুরু করে এখনো পর্যন্ত কোনো পর্যায়ে বলেনি যে এই প্রক্রিয়াটা বন্ধ করতে হবে বা স্থগিতাদেশ দেয়নি যে আচ্ছা বিচার, বরং সুপ্রিম কোর্টের একটা অবজারভেশন ছিল যে এসআইআর তো হতেই হবে, এসআইআর তো হতেই হবে, কি করে সুষ্ঠুভাবে হয়, কি করে ইনক্লুসিভ কথাটা ব্যবহার করা হয়েছিল, কি করে ইনক্লুসিভ হয় সেই জন্য প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে, রাজ্য সরকারকে সহযোগিতা করতে হবে, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, নির্বাচন কমিশন সবাই যাতে সুষ্ঠুভাবে নিজেদের দায়িত্ব পালন করেন ইত্যাদি। এসআইআর কে থামিয়ে দেওয়া আইন বিচার বিভাগের দিক থেকে ব্যাপারটা আসেইনি। তো অন্যদিকে এসআইআর প্রক্রিয়া যেভাবে হচ্ছে বা যেভাবে বিহারে হয়েছে এবং তারপরে যেভাবে পশ্চিমবঙ্গে হচ্ছে সেটা নিয়ে নানান প্রশ্ন আছে, নানান প্রশ্ন আদালতের ভিতরেও আছে, আদালতের বাইরেও রয়েছে। আদালতের ভিতরের প্রক্রিয়া আদালতের নিজস্ব নিয়ম কানুনে চলে এবং আমাদের দেশে আমরা জানি দীর্ঘসূত্রতার একটা ব্যাপার রয়েছে। আদালতের অনেক অনেক কেস, অনেক খুব গুরুত্বপূর্ণ কেস, মানে নির্বাচন কমিশন অ্যাপয়েন্টমেন্ট কি করে হবে সেই সংক্রান্ত যে বিতর্ক, যেটা যে কেসে এডিআরও পার্টি, তো সেইগুলো তো এখনো কোনো নিষ্পত্তি হয়নি, সেগুলো তো সেভাবে চলেছে। তো এসআইআরও এখন এসআইআর সংক্রান্ত মামলা আদালতের ভিতরে আরো আগামী 12 বছর ধরে চলতে পারে, এক যুগ ধরে চলতে পারে, কিন্তু তার জন্য এসআইআর থেমে থাকছে না। কিন্তু এসআইআর যেভাবে হচ্ছে, যে প্রক্রিয়াতে সাধারণ মানুষকে কাগজ দেখাতে বলা হচ্ছে, যে প্রক্রিয়াতে যে ধরনের কাগজ দেখাতে বলা হচ্ছে, যেভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে একটা ইললজিক্যাল জিনিস নিয়ে আসা হয়েছে, এগুলো সব আপত্তিজনক। সুতরাং এর জন্য এর বিরোধিতাতে কিছু করা দরকার। কারা করবেন? নাগরিক সমাজ। নাগরিক সমাজে যেমন এপিডিআর রাস্তায় নেমে ওনারা আন্দোলন করেছেন বা করছেন। অন্যদিকে একটা বড় স্টেক হোল্ডার যাদেরকে আমরা বলি এই পুরো ব্যাপারটা, সেটা রাজনৈতিক দল, যার কথাটা আপনি বলছেন। রাজনৈতিক দলগুলোর ভূমিকাটা কি? আমরা সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর ভূমিকা নানান রকম, নানান সময় নানান রকম। শুরুর দিকে এসআইআর যখন শুরু হবে হবে এরকম কথা, তখন তারা বলছিলেন আমাদের রাজ্যে এসআইআর হতে দেব না। তারপরে দেখা গেল এসআইআর চলে আসলো, এসআইআর শুরু হলো, তখন হলো যে প্রতিটি ভোট রক্ষার জন্য ভোট রক্ষা কেন্দ্র, একটা কি যেন একটা সঠিক ভোটারও একটা মানে হ্যাঁ
একটি বৈধ ভোটারও যেন বাদ না যায়, তার জন্য ভোট রক্ষা কেন্দ্র। এবং এইখানে শুধুমাত্র আমাদের রাজ্যের শাসক দল নয়, আমাদের রাজ্যের বিরোধী দলের মধ্যেও বামপন্থী দলগুলোও কিন্তু এই একই অবস্থানের থেকে খুব আলাদা কোনো অবস্থান নিতে পারেনি, সব কখনো কখনো সমালোচনা করেছেন ইত্যাদি। তারপরে আবার রাজ্যের শাসক দল এবং তাদের আহ নেতা মন্ত্রীরা ব্যাপারটাকে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে ফেললেন। সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে ফেলার বিষয়টার মধ্যে যেমন একটা সদর্থক দিক থাকতে পারে, এর যে একটা লিমিটেশন থাকে সেটা হচ্ছে যে আর্গুমেন্টটা সুপ্রিম কোর্টে গিয়ে কি হলো। যেটা হলো যে প্রথম লিস্ট বেরোনোর পরে লিস্টের মধ্যে এই গন্ডগোল আছে ইত্যাদি, সমস্ত বিষয়টা ওই লিস্টের মধ্যে গন্ডগোল আছে, টেকনিক্যাল গন্ডগোল আছে, এআই এর গন্ডগোল আছে, এআই নাম ঠিক মতন অনুবাদ করেনি, এইসব আর্গুমেন্ট, আমার লোক কম আছে, বাইরে থেকে আপনার মাইক্রো অবজারভার আনা হয়েছে, বাঙালি মাইক্রো অবজারভার নেই, দেয়ারফর তারা বুঝতে পারছে না, এমন এই আর্গুমেন্ট গুলো আরো অনেক শার্প হয়ে সামনে এলো। এই জায়গাটা এলো না যে এই পুরো প্রক্রিয়াটাই বৈধ কিনা, পুরো প্রক্রিয়াটার বৈধতাটাকেই সেভাবে চ্যালেঞ্জ কিন্তু আমি অন্তত যতটুকু কেউ করেনি, অবজার্ভ করলাম একদমই কেউ তাহলে করেনি। করলাম যে আপনার সুপ্রিম কোর্টের মধ্যে গিয়ে বৈধতাটাকে চ্যালেঞ্জ করা হলো না, প্রক্রিয়ার যেভাবে চলছে, যারা করছেন তাদের নানান এই বিষয়গুলো বিভিন্ন সময় চ্যালেঞ্জ করা হলো। এরপরে যখন মানুষের নাম বাদ গেছে ইত্যাদি, যেটা আমি আপনার অনুষ্ঠানে আগেও বলছিলাম, আমাদের রাজনৈতিক দলগুলোর তো সমস্তটাই মানে গদি দখল কেন্দ্রিক রাজনীতি, সেটা বিরোধীতে থাকলেও তাই, যেটা মীরাতুন্দি অনেক সময় আপনাদের অনুষ্ঠানে বলেন শাসক দল অপেক্ষমান শাসক দল, সেই সেই হিসেবে আর কি। লক্ষ্যটা তো হচ্ছে গদি দখল করে ক্ষমতায় যেতে হবে। তো তাদের আগ্রহ সবটাই ভোটার নিয়ে, হয়তো এটা অতি সরলীকরণ হচ্ছে, তারপরও আমার মনে হয় যতক্ষণ ভোটার বা যতক্ষণ সম্ভাব্য ভোটার ততক্ষণ আগ্রহ। সুতরাং যারা ভোটার তাদের আগ্রহ ইত্যাদি, যারা সম্ভাব্য ভোটার মানে বিবেচনাধীন, তাদের নিয়েও একটা আগ্রহ রয়েছে। আমি এটা দেখলাম না যে যারা ডিলিটেড হয়ে গেলেন, অলরেডি 65 লাখ ডিলিটেড, তার মধ্যে একটা বড় অংশ আছে যাদের নিয়ে অনেক কনফিউশন আছে, তারা সবাই অবৈধ ভোটার ছিল না, তাদের মধ্যে মারা যায়নি, মারা গেছে বলে দেখানো হয়েছে, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়নি সেরকম দেখানো হয়েছে, আমার চেনা জানা এরকম অনেক কেস, একদম ব্যক্তিগত স্তরে আমি অনেককে চিনিটা হয়েছে। এদের নিয়ে আর কেউ কথা বলছে না, এদেরকে নিজেদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে, তোমরা যাও এফআইআর করো। এছাড়াও ফর্ম 7, ভুল ফর্ম 7 এর অপপ্রয়োগ, যেটা একটা খুব বড় আকারে সামনে এসেছে। বিশেষ কিছু রাজনৈতিক মানে কিছু মানুষকে দেখা গেছে, তারা নিশ্চয়ই কিছু নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, তারা গণহারে ফর্ম 7 জমা করেছেন। আগে তো ফর্ম 7 জমা করার একটা একদম আইনি নিয়ম দিক ছিল, চলছে। একজন 5টার বেশি করতে পারবে না ইত্যাদি। এখন তারা গণহারে ট্রাক ভরে ভরে তারা ফর্ম 7 জমা করেছেন। এবং বিভিন্ন সময় আমাদের কাছে যে ফোন টোন এসেছে তার থেকে আমরা দেখেছি ফর্ম 7 এর নাম করে একটি বিশেষ গোষ্ঠীকে টার্গেট করা হয়েছে, যাদের মোটামুটি যাদের আর অন্য কোনো ভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যেও ফেলা যায়নি, তাদের ফর্ম 7 এর জালে ফেলা হয়েছে। এগুলো নিয়ে কিন্তু আপনি রাজনৈতিক পরিসরে কথা শুনবেন না। ইতিমধ্যে একেবারে বিহারের প্যাটার্নে এসআইআর চলছে, এসআইআর এর বিতর্ক চলছে, পক্ষে বিপক্ষে আলাপ আলোচনা চলছে, ভোট ওখানে অবশ্য ইমিডিয়েটলি এসআইআর এর ফাইনাল লিস্ট বেরোলো, ভোট ডিক্লেয়ার হয়ে গেল। এখানে ফাইনাল লিস্ট একটা যা হোক বেরোলো, সেটাকে তো ফাইনাল বলা যায় না, যে হোক যেটা বেরোলো আধ খামচা লিস্ট, তারপরে ভোট ডিক্লেয়ার হয়ে গেল। যে মুহূর্তে ভোট ডিক্লেয়ার হয়ে গেল, যারা গদি দখলের লড়াইয়ে ব্যস্ত সবাই সেই দিকে ব্যস্ত হয়ে পড়লেন। আনফরচুনেটলি বাম দলগুলো এবং সিপিআইএমএল, যেটা আলতাফ বাবু বলছিলেন, যে একইভাবে যারা প্রার্থী একদম দিচ্ছেন, প্রার্থীদের ভালো মন্দ ইত্যাদি গুলো নিয়ে তারা শুরু হয়ে গেল এখানে। আহ দুঃখজনক যে যে যারা এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করছিলেন, তারা সেই রাজনৈতিক দলগুলো একজোট হয়ে 10 দিন বা 1 সপ্তাহ ধরেও বললো না যে আমরা এই নির্বাচনের বিরোধিতা করছি, এইভাবে নির্বাচন হয় না, ভোটার বিহীন ভোট, ভোটারকে ছাড়া ভোট দান, সেইটা। এবং যতটুকু ভোটার আছে তাদেরকে যারা ভোটে দাঁড়াবে তারা ঠিক করে দিয়েছে কারা ভোটার। এইরকম একটা অভূতপূর্ব পরিস্থিতি আমরা কখনো দেখিনি দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমাদের গণতন্ত্রে। এবং আমরা ভোট বয়কট করছি, ভোট বয়কট শব্দটা তো আমাদের ডিকশনারিতে অজানা শব্দ নয়, বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল তো ভোট বয়কট করেছে। এর থেকে বেশি পার্টিনেন্ট ইস্যু আর কি হতে পারতো গণতান্ত্রিক উপায়ে, শান্তিপূর্ণ উপায়ে একটা স্ট্রং প্রতিবাদ করার। কিন্তু আমার মনে হয় নির্বাচন কমিশনও ভালো জানে যে এই রাজনৈতিক ঐক্য আমরা কোনো রাজনৈতিক দলের কাছে আজকে দিনে দাঁড়িয়ে আর আশা করতে পারি না। সুতরাং তারা যে প্রক্রিয়াতে প্ল্যান করেছিলেন তারা সেই প্রক্রিয়াতে এগোচ্ছেন। আর কেন্দ্রের শাসক দল তো এসআইআর এর বিরোধিতা কখনো করেনি, সুতরাং তাদের কাছে বিরোধিতার কোনো প্রত্যাশাও নেই। অন্য যারা বিরোধিতা সারাক্ষণ করছেন,
তারা এই ইস্যুতেও একসাথে আসতে পারলেন না, এই ইস্যুতেও একসাথে একটা সিঙ্গল স্টেটমেন্ট করতে পারলেন না, বা একসাথে গিয়ে একটা কেসও করতে পারলেন না, আলাদা 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 করে সবাই সবকিছু করেছেন। তো এদের কাছে যদি এখন জানতে চান যে যাদের নাম বাদ গেল তাদের কি হবে, কি উত্তর প্রত্যাশা করে না, এদের তো মাথা ব্যথা সেটা না। নাম বাদ গেল কি হবে না হবে সেটা এখন পুরোটাই ওই ব্যক্তিদের উপরে, যাদের নাম বাদ গেল এখন বেচারা তাদের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। তোমরা আইনি লড়াই লড়ো, তোমরা যদি তোমাদের নামে ফর্ম 7 জমা হয় তোমরা গিয়ে এফআইআর করো, তোমরা এরপরে যখন ট্রাইব্যুনাল গঠিত হবে, এবং এটাও একটা ইন্টারেস্টিং, আমরা সবাই অবজারভেশনটা জানি তারপরেও বলা দরকার যে বিষয়টা এখন নির্বাচন কমিশনের এখতিয়ারের বাইরে বিচার মানে জুডিশিয়াল অফিসাররা করছে। এবারে এখানে যদি কারোর নাম বাদ যায়, জুডিশিয়াল অফিসারদের বিরুদ্ধে অ্যাপিলটা স্পেশাল কোর্টে, স্পেশাল ট্রাইব্যুনালে করতে হবে, অন্য কোনো কোর্টে করা যাবে না। পুরো বিষয়টাই সাধারণ মানুষদের জন্য অনেক জটিল করে তোলা হলো। আসামের এনআরসির গন্ধ ক্রমশ আরো বেশি তীব্র হচ্ছে। আমরা অনেকদিন ধরেই আলোচনা করছিলাম, এটা কি এনআরসি, এটা কি এনআরসি, মানে এনআরসি কি না, নিশ্চয়ই এটা ঘোষিত এনআরসি না। কিন্তু অন্যদিকে যে ভাবে যে দিকে বিষয়টা এগোচ্ছে, বিহারেও যে 40-45 লাখ মানুষ ফাইনাল লিস্টে নেই, এদের কি হবে? এবং শুধু বিহার বা পশ্চিমবঙ্গ না, গুজরাটেও বহু বহু মানুষের নাম বাদ গেছে, তামিলনাড়ুতেও আগামী দিনে বহু মানুষের নাম বাদ যাবে। সারা দেশ জুড়ে রাষ্ট্র যদি এক শ্রেণীর নাগরিককে রাষ্ট্রহীন করে দেয়, তারপরে সেই নাগরিকদের নিয়ে কি হবে? আলতাফ বাবুরা বলছিলেন কি হবে বলে তারা মনে করছেন, কিন্তু এর জন্য তো নাগরিকরা যারা স্টেটলেস হতে চলেছে, সংবিধানের সংবিধানগতভাবে লড়াইটা তো জারি রাখতে হবে। এবং রাজনৈতিক দলগুলোর মুখ্য ভূমিকা থাকা দরকার ছিল, মুখ্য ভূমিকা নেই। সামাজিক সংগঠন কতটাই বা করতে পারে, যতটা করতে পারেন কেউ কেউ করছে, সব সামাজিক সংগঠন সেটা করেও না, কখনোই করে না, এখনো করছে না।